আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় আরসিসি একমুখী স্ল্যাব ডিজাইন। তো আজকে মূলত আমরা আরসিসি একমুখী স্ল্যাব ডিজাইনটাই শিখব। তো তার পূর্বে আমরা কিছু বেসিক বিষয় সম্পর্কে আলোচনা করে নিতে পারি। সেটা হলো, আমরা যদি একটু এইখানে থিওরি অংশে খেয়াল করি, তো স্ল্যাব সম্পর্কে, একমুখী স্ল্যাব সম্পর্কে এখানে একটু বলা আছে যে সমস্ত স্ল্যাবগুলো দৈর্ঘ্য বরাবর প্রান্তদ্বয় সমান্তরাল বিমের বা দেওয়ালের উপর অবস্থান করে এবং কেবলমাত্র একদিকে প্রধান রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়, সে সমস্ত স্ল্যাবকে একমুখী বা ওয়ান ওয়ে স্ল্যাব বলা হয়। আচ্ছা, এখন আরেকটাও সংজ্ঞা আছে আমাদের, একটু থিওরি এগুলো পড়লে আমরা একটু বুঝে নিতে পারবো। তো এইখানে ছোট্ট করে আমি বলে দিই যে এখানে বলছে স্ল্যাবের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2 বা 2-এর বেশি হবে। তার মানে বিষয়টা এমন বোঝাচ্ছে যে এটা মনে করি আমাদের একটা স্ল্যাব, এইখান থেকে এই অংশটা মনে করি আমাদের একটা স্ল্যাব আছে। তো এই স্ল্যাবের দৈর্ঘ্য আছে মনে করি 20 ফিট। আচ্ছা, এই প্রস্থ আছে মনে করি 8 ফিট। তো এইটা দৈর্ঘ্য আর প্রস্থের যদি আমরা অনুপাত করি, তার মানে 20 ফিট ডিভাইডেড বাই 8 ফিট। তো এইটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, মান কত আসে যে 20 ডিভাইডেড বাই 8, মানটা আসে হলো 2.5। তাহলে আমাদের এখানে বলছে যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2-এর সমান অথবা 2-এর বেশি হবে, তাহলে সেটাকে ওয়ান ওয়ে স্ল্যাব হবে। তার মানে এটাকে আমরা কি স্ল্যাব বলতে পারি? ওয়ান ওয়ে স্ল্যাব বলতে পারি। আচ্ছা, এটুকু আমাদের মনে রাখলে হবে মোটামুটি ওয়ান ওয়ে স্ল্যাব সম্পর্কে। যে এখানে কি কি বলছে, খুবই বেসিক কিছু কথাবার্তা। সেটা বলছে যে সমস্ত স্ল্যাবগুলো দৈর্ঘ্য বরাবর প্রান্তদ্বয় সমান্তরাল বিম বা দেওয়ালের উপর অবস্থান করে এবং কেবলমাত্র একদিকে প্রধান রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। তাহলে একমুখী স্ল্যাবের একদিকে প্রধান রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হয় এবং দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2-এর সমান অথবা 2-এর বেশি। আচ্ছা, এবার আসি আমরা অঙ্কে ফিরে যাই, মানে ম্যাথের দিকে যাই আর কি। তো এখানে ম্যাথের যে বিষয়গুলো বলছে, এইখানে আমাদের মান দিয়েছে এসিআই 318, 31819 এবং বিএনবিসি 2020 অনুযায়ী ওয়ান এস স্ল্যাবের সর্বনিম্ন পুরুত্ব। তা এইখানে যে মানগুলো দেওয়া আছে, যে সাধারণভাবে স্থাপিত স্ল্যাবের জন্য এক প্রান্ত অবিচ্ছিন্ন, উভয় প্রান্ত অবিচ্ছিন্ন ক্যান্টিলিভার স্ল্যাব, এই মানগুলা এটা মানে আপডেট হয়ে আসছে আর কি। কিন্তু আমাদের বইয়ে যে অঙ্কগুলো করা আছে সবই পূর্বের এসিআই কোড অনুযায়ী একমুখী স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব বা গভীরতা নিম্নরূপ ছিল, বা এই সূত্র দিয়েই অঙ্কগুলো করা আছে, ঠিক আছে। তো তার জন্য আমরা মোটামুটি এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করার চেষ্টা করব, যেহেতু বইয়ে আছে। এই জন্য আমরা এখানে আর কোনো মাতুব্বারি করছি না আর কি, কারণ বোর্ডের খাতাগুলো তো সবাই স্যাররা তো বইকে ফলো করে আর কি। তো সেই হিসাবে এইখান থেকে আমাদের যে একমুখী স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব নির্ণয়ের যে সূত্র আছে এসিআই কোড অনুযায়ী, সেটা আমরা একটু দেখে নিই। এখানে বলছে সাধারণভাবে স্থাপিত স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব টি ইজ ইকুয়াল টু এল বাই 25। আচ্ছা, এলটা কি? এলটা হলো আমাদের স্প্যান, দৈর্ঘ্য। আচ্ছা, এবার আংশিক বিচ্ছিন্ন স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব টি ইজ ইকুয়াল টু এল বাই 30। আচ্ছা, সম্পূর্ণ অবিচ্ছিন্ন স্ল্যাবের এল বাই 35, ক্যান্টিলিভারের এল বাই 12। আচ্ছা, এইটা গেল এসিআই কোড অনুযায়ী ন্যূনতম পুরুত্ব নির্ণয়ের সূত্র। আচ্ছা, দ্বিতীয় সূত্রটা হলো আনুমানিক পুরুত্ব। আনুমানিক পুরুত্ব নির্ণয়ের সূত্র কি? যে টি ইজ ইকুয়াল টু বলছে 0.033 এল থেকে 0.04 এল সেন্টিমিটার ধরা হবে। এটা হলো আনুমানিক পুরুত্ব, আমরা এটা মনে রাখবো। এখন এই দুইটায় এসিআই কোড অনুযায়ী একটা পুরুত্ব নির্ণয় করব, আনুমানিক পুরুত্ব একটা নির্ণয় করবো। এই দুইটার মধ্য থেকে যেই মানটা আমাদের বড় হবে, যেই পুরুত্বের মানটা বড় হবে, সেই মানটা ধরে আমরা সামনের দিকে বা যে স্ল্যাবের যে নিজস্ব ওজনটা আছে সেই নিজস্ব ওজনটা নির্ণয় করব। তো এই বিষয়গুলো আমরা যখন ম্যাথ করব তখন এই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলেন আমরা সামনের দিকে যাই, দেখি কি আছে। আচ্ছা, সামনের দিকে বলতে এইখানে যদি আমরা 31 পৃষ্ঠার 2.5টা খেয়াল করি, 31 পৃষ্ঠার 2.5-এ আমাদের এইখানে বলা আছে যে একমুখী আরসিসি স্ল্যাবের
ডিজাইন ধাপসমূহ। তো এক্ষেত্রে আমরা এটা WSD পদ্ধতিতে একমুখী স্ল্যাব ডিজাইনের ধাপ দেখব। পরবর্তী ক্লাসে USD পদ্ধতিতে একমুখী স্ল্যাব ডিজাইনের ধাপগুলো যেগুলো আছে ওইগুলো সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। তো এখানে ধাপ একে আসবে হলো আমাদের ডিজাইন লোড, ঠিক আছে, ডিজাইন লোড। আচ্ছা, ডিজাইন লোডের মধ্যে কি কি থাকবে? একটা থাকবে ডেড লোড, আরেকটা হলো লাইভ লোড। আচ্ছা, ডেড লোড কোনটাকে বলা হয়? আমরা জানি ডেড লোড হলো যে সকল লোডগুলো যে বিল্ডিংয়ের জীবন দশার সাথে স্থায়ী, মানে ওইগুলোর কোনো নড়নচড়ন নাই, বিষয়টা এমন, এগুলো হলো ডেড লোড। এই ডেড লোডের মধ্যে কী কী আছে? যেমন যদি আপনার পার্টিশন ওয়াল থাকে, ফ্লোর ফিনিশ থাকে, প্লাস্টার থাকে, তারপরে স্ল্যাবের নিজস্ব ওজন, বিম, এইগুলা যেগুলা যতদিন বিল্ডিং থাকবে ততদিন ওই লোডগুলাও থাকবে, এগুলো হলো ডেড লোড। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে আমরা এই অধ্যায়ে যে ম্যাথগুলো করব, এই ম্যাথের মধ্যে যদি বলা থাকে যে নিজস্ব ওজন সহ এই কথাটা উল্লেখ থাকলে স্বাভাবিকভাবে আমাদের যে স্ল্যাবের পুরুত্ব ধরে যে নিজস্ব ওজনটা নির্ণয় করে নিতে হয় ওইটার প্রয়োজন পড়ে না। কিন্তু যদি বলে নিজস্ব ওজন বাদে, তখন আমাদের নিজস্ব ওজনটা নির্ণয় করতে হয়, আর ওইটাই স্বাভাবিকভাবে ডেড লোড হিসেবে বিবেচনা করা হয়। অঙ্ক করার ক্ষেত্রে এগুলো আমরা আরও ক্লিয়ার হব। আচ্ছা, তার মানে ধাপ একে আমরা ডিজাইন লোড নির্ণয় করব। আচ্ছা, এবার আসি ধাপ দুইয়ে। ধাপ দুইয়ে আসবে হলো আমাদের সর্বোচ্চ শেয়ার। আচ্ছা, সর্বোচ্চ শেয়ার মূলত আমরা যদি ডিজাইন করতে চাই, তার মানে ধাপ 10 পর্যন্ত করতে চাই, তাহলে মূলত এই ধাপ 2 অর্থাৎ সর্বোচ্চ শেয়ার ফোর্সটা কাজে লেগে থাকে। তো যেহেতু আমাদের ম্যাক্সিমাম অঙ্কে বা পরীক্ষায় যে ম্যাথগুলো আসে সেগুলো ম্যাক্সিমামই আমাদের প্রশ্নে চাই হলো প্রধান লোহার পরিমাণ নির্ণয় করো বা বিতরণী লোহার পরিমাণ নির্ণয় করো। তো এই যে লোহার পরিমাণ নির্ণয়, এই লোহার পরিমাণ নির্ণয়ে স্বাভাবিকভাবে সর্বোচ্চ শেয়ার ফোর্সের কোনো কাজ থাকে না। এই জন্য ধাপ 2টা আমাদের না পড়লেও চলে, সমস্যা নাই, আপাতত না দেখলেও হচ্ছে। তো এবার আসি সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নির্ণয়ের সূত্র কি? সাধারণভাবে স্থাপিত স্ল্যাবের ক্ষেত্রে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট M ইজ ইকুয়াল টু WL/8 ইন্টু 100 কেজি ইন্টু সেন্টিমিটার। তার মানে বিষয়টা এমন, WL/8 এই সূত্রের মাধ্যমে আমরা যে মানটা পাবো সেটা হবে কেজি ইন্টু মিটার, কেজি মিটার। তো আমরা কেজি মিটারকে যদি সেন্টিমিটারে কনভার্ট করতে চাই তাহলে 100 দ্বারা গুণ, এই জন্য এখানে 100 লেখা আছে। আচ্ছা, ডাব্লু মানে কি? আমাদের হলো মোট ওজন, তাই না? তার মানে যে প্রতি মিটার যে ওজন থাকবে আমাদের, সেইটার সাথে আমাদের যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য গুণ করব আমরা, তাহলে আমরা এখানে কি পাবো? মোট লোডটা পাবো, সেইটা হলো ডাব্লু। কিন্তু এখানে যদি আমরা ওমেগা লিখতে চাই তাহলে সূত্রটা আমাদের কি হবে? M ইজ ইকুয়াল টু ওমেগা L² ডিভাইডেড বাই 8, তাই না? আর যদি ডাব্লু দেখি তাহলে WL/8। আচ্ছা, আপনারা WL লেখার চেষ্টা করেন, যেহেতু বইয়ের সাথে মিলিয়ে অঙ্ক করলে আপনার বুঝতে সুবিধা হবে আর কি। তো পুরোপুরি অবিচ্ছিন্ন স্ল্যাবের ক্ষেত্রে WL/12 আর 100 দ্বারা গুণ করে আমরা মিটারকে সেন্টিমিটারে নেব। আংশিক অবিচ্ছিন্ন WL/10। আচ্ছা, আরেকটা আছে ক্যান্টিলিভার, সরি এইখানে আর নাই, সাধারণভাবে স্থাপিত পুরোপুরি আংশিক অবিচ্ছিন্ন। আচ্ছা, এখন চলে আসি আমাদের তাহলে ধাপ 3 শেষ, সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। ধাপ 3 শেষ, এবার আসলো আমাদের ধাপ 4। আচ্ছা, ধাপ 4-এ আমাদের কি বলছে? স্ল্যাবের গভীরতা। আচ্ছা, স্ল্যাবের কার্যকরী গভীরতা নির্ণয়ের সূত্র হলো D ইজ ইকুয়াল টু √M/RB। এমটা হলো সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, আর বি এর মান বিবেচিত ফালির প্রস্থ। তার মানে আমরা 1 মিটার ধরে ডিজাইন করে থাকি, তো মনে রাখবেন সব ক্ষেত্রে বি এর মান 100। এটা নিয়ে আমাদের করার কোনো দ্বিধা থাকার দরকার নাই। আচ্ছা, এবার আসি আরটা নির্ণয় আমাদের সূত্র আছে, R ইজ ইকুয়াল টু হাফ অফ FC/K। আচ্ছা, এখন কে নির্ণয়ের আলাদা একটা সূত্র আছে, K ইজ ইকুয়াল টু N/N প্লাস FS/FC। আচ্ছা, কে গেল, কে এর মান নির্ণয় করার পরে কে যে মানটা পাবো সেইটা থেকে আমরা জে এর মানটা নির্ণয় করব। তো এখানে জে এর মানটা আমাদের কি বলছে? জে ইজ ইকুয়াল টু 1 - K/3। ঠিক আছে, এখান থেকে জে এর মানটা পেলাম, উপরে কে এর মান পেলাম, এই জি এবং কে এর মান আর এইখানে বসিয়ে দিলে আর একটা মান পাবো, এইটা আবার এইখানে বসিয়ে দিলে আমরা কি ডির মান পেয়ে যাব। আচ্ছা, এখন আসি নিচেই, মোট গভীরতা ইজ ইকুয়াল টু কার্যকরী গভীরতা প্লাস রোডের ব্যাস বাই 2 প্লাস মুক্ত কভারিং। এইটা বলতে কি বোঝায় সেটা আমরা একটু দেখি। এখন আমাদের বুঝতে হবে কার্যকরী গভীরতাটা কি। আমরা কার্যকরী গভীরতা মানে কি জানি?
আচ্ছা মনে করি এটা হলো একটা স্ল্যাব, এটাও একটা স্ল্যাব। আচ্ছা এখন আসি কার্যকরী গভীরতা। কার্যকরী গভীরতা মানে হলো স্ল্যাবের উপর থেকে, এই যে আমরা নিচে স্ল্যাবের যে রডটা ব্যবহার করলাম, এটা হলো স্ল্যাবের একদম উপর থেকে এই রোডের কেন্দ্র পর্যন্ত গভীরতা বা দূরত্ব, এটাকে বলা হয় কার্যকরী গভীরতা। আচ্ছা আমাদের এইখানে কি বলছে, মোট গভীরতাটা নির্ণয় করতে হবে, মোট গভীরতা। তাহলে মোট গভীরতা বলতে কি বোঝায়? মোট গভীরতা মানে হলো স্ল্যাবের উপর থেকে একদম স্ল্যাবের নিচ পর্যন্ত, এটাকে আমরা বড় হাতের ডি ধরতে পারি বা টি ধরতে পারি, পুরুত্ব বা মোট গভীরতা। আচ্ছা বড় হাতের টি ধরলাম, বড় হাতের ডি। আচ্ছা বড় হাতের ডি ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে এখানে বিষয়টি এমন, আমরা এইখান থেকে যদি এই নিচ পর্যন্ত আসতে চাই, তাহলে আগে এইখান থেকে এই ছোটো হাতের ডি, তাহলে এই ছোটো হাতের ডি প্লাস, আচ্ছা এই ছোটো হাতের ডি মানে কি রোডের কেন্দ্র পর্যন্ত আসছি আমরা, তাই না? তো যদি আমরা রোডের নিচে আসতে চাই তাহলে কি করতে হবে, রোডের ডায়া বাই টু, তাহলে রোডের অর্ধেক নিচেই বাকি আছে, আর রোডের অর্ধেক কি ছোটো হাতের ডির মধ্যে চলে গিয়েছে অলরেডি। তাহলে আমরা কি লিখতে পারি যে রোডের ডায়া ডিভাইডেড বাই টু প্লাস এই রোডের একদম মানে রোডের নিচ থেকে একদম স্ল্যাবের নিচ পর্যন্ত, এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় মুক্ত কভারিং। তাহলে এখানে লিখব মুক্ত কভারিং, মুক্ত কভারিং। আচ্ছা বইয়ে আমাদের এইটাই উল্লেখ করে দিয়েছে যে মোট গভীরতা ইজ ইকুয়াল টু কার্যকরী গভীরতা, তার মানে ছোটো হাতের ডি মানে আমাদের কার্যকরী গভীরতা প্লাস রোডের ব্যাস বাই টু প্লাস মুক্ত কভারিং। আচ্ছা আশা করি এটা আমরা সবাই মানে বুঝতে পারবো। আচ্ছা এবার আসি ধাপ 5। ধাপ 5-এ আছে আমাদের হলো টান রোডের ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা টান রোডের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সূত্র কি, বড় হাতের এএস ইজ ইকুয়াল টু এম বাই এফ এস জেড। আচ্ছা এখানে এম হলো সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, আমরা ধাপ 3-এ নির্ণয় করেছি। এফ এস এর মানটা স্বাভাবিকভাবে আমাদের প্রশ্নে দেওয়া থাকে। আচ্ছা জে এর মানটা আমরা ধাপ 4-এ নির্ণয় করেছি, জে ইজ ইকুয়াল টু 1 মাইনাস কে বাই 3 এইখান থেকে। আর এখন আসি ডি, ডিটা কি কার্যকরী গভীরতা, প্রকৃত কার্যকরী গভীরতা। এই যে প্রকৃত কার্যকরী গভীরতা এখানে আমরা নির্ণয় করব, এটা অঙ্ক করলে এটা সহজে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা এখন আসি যে রড কেন্দ্র থেকে রড কেন্দ্রের যে দূরত্ব স্পেসিং, তার মানে স্ল্যাব যদি এটা আমাদের স্ল্যাব হয়, এটা স্ল্যাব হয়, তো স্ল্যাবের আমরা এই যে এই দিকে এভাবে রড ব্যবহার করব, তাহলে একটা রড থেকে আরেকটা রডের দূরত্ব কতটুকু হবে, এটাকে বলছি আমরা স্পেসিং। সেটা নির্ণয়ের জন্য আমাদের কি আছে, সূত্র আছে, সেটা কি, রড কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু ছোটো হাতের বি ইন্টু ছোটো হাতের এস ডিভাইডেড বাই বড় হাতের এস। আচ্ছা এই বড় হাতের এসটা হলো এই যে এস ইজ ইকুয়াল টু এম বাই এফ এস জেড, এইখানে যে মানটা পেলাম সেইটা। আর ছোটো হাতের এস কোনটা, ছোটো হাতের এস হলো আমরা যে মানে যত মিলি রড ব্যবহার করব সেই মিলি রডের ক্ষেত্রফলটা, এটা আমরা অঙ্ক করার সময় দেখবো, ইনশাল্লাহ সমস্যা নাই। তো এইদিকে যখন আমাদের বলবে ডিজাইন করো তখন আমাদের ধাপ 6টা লাগবে, যদি বলে শুধু রোডের পরিমাণ নির্ণয় করো তাহলে এটা লাগবে না। আচ্ছা ধাপ 7ও সেম, ডিজাইন করতে গেলে ধাপ 7 লাগবে, না হলে লাগবে না। ধাপ 8টা আমাদের স্বাভাবিকভাবে লেগে থাকে, ধাপ 8টা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা ধাপ 8-এ এখানে কি বলছে দেখি, ধাপ 8-এ বলছে সংকোচন ও তাপ রোডের ক্ষেত্রফল। সংকোচন ও তাপ রোডের ক্ষেত্রফল বলতে কোনটাকে আমরা বুঝে থাকি, সংকোচন বা তাপ রড বলতে আমরা যেটাকে বিতরণী লোহা বলে থাকি, টেম্পারেচার বা তাপীয় লোহা বা বিতরণী লোহা বা মিস্ত্রিদের ভাষায় বাইন্ডার যেটাকে বলে থাকি আর কি। আচ্ছা এটার ক্ষেত্রফল কিভাবে আমরা নির্ণয় করব, এটার একটা সূত্র আছে, এটা হলো ডিফর্ম বার আর একটা হলো প্লেন বার। ডিফর্ম বার যে রোডের গায়ে খাসকাটা থাকে ওইটাকে বলছি ডিফর্ম বার। আচ্ছা ডিফর্ম বারের ক্ষেত্রে সূত্রটা হলো 0.0020 বিটি, আর এটা প্লেন বারের ক্ষেত্রে 0.0025 বিটি। আচ্ছা এখানে টি হলো স্ল্যাবের মোট পুরুত্ব আর বি প্রস্থ, ওই যে বললাম 1 মিটার ফালি ধরে বিবেচনা করি, এই জন্য আমরা এটা কত সবসময় বি এর মান 100, মানে এখানেও 100 ধরে কাজ করব। তো এগুলো আমরা বিস্তারিত অঙ্ক করার সময় ক্লিয়ার হবো। তো চলুন আমরা একটা অঙ্কে চলে যাই, তো দেখি অঙ্কে কি করা আছে। আচ্ছা ইউএসডিটা আমরা একটু পরে শিখব, আপাতত আমরা ডাব্লিউএসডিটা শিখি। আচ্ছা এখানে দেখি, তো যেহেতু আমাদের সবার কাছে বই আছে তো অঙ্ক খাতায় করে আর সময় নষ্ট করছি না, তো এখানেই বলে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ।
তো প্রথম কাজটা হলো আমাদের প্রশ্নটা সুন্দরভাবে পড়ে নিতে হবে। আমাদের এখানে কি বলছে, 8 মিটার গুণ 4 মিটার আকার বিশিষ্ট একটি অবিচ্ছিন্ন কক্ষের জন্য ওয়ান ওয়ে স্ল্যাবের প্রধান লোহা ও বিতরণী লোহার পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, যখন এফএস 1400 কেজি পার বর্গ সেন্টিমিটার, এফসি 94 কেজি পার বর্গ সেন্টিমিটার, ভিসি হলো 4 কেজি পার বর্গ সেন্টিমিটার, এন ইজ ইকুয়াল টু 10, ইউ হলো 14 কেজি পার বর্গ সেন্টিমিটার, লাইভ লোড 450 কেজি পার বর্গ মিটার। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ ধাপ 1 হলো ডিজাইন লোড নির্ণয়। তাহলে আমরা লিখলাম ধাপ 1 ডিজাইন লোড নির্ণয়। আচ্ছা, এই ডিজাইন লোড নির্ণয় করার মানে ধাপ 1 লেখার পরে আমাদের প্রথম কাজ হলো স্ল্যাবের যে ওয়ান ওয়ে স্ল্যাবের যে পুরুত্ব নির্ণয়ের যে সূত্র ছিল এসিআই কোড অনুযায়ী আনুমানিক, সেই দুইটা সূত্র দিয়ে আগে আমরা স্ল্যাবের পুরুত্বটা নির্ণয় করে নেব। তার জন্য আমরা এই যে এখানে লিখছি স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব টি ইজ ইকুয়াল টু, এটা কি স্ল্যাব বলেছে, এটা বলেছে একটি অবিচ্ছিন্ন, এটা কি বলেছে অবিচ্ছিন্ন। এখন আংশিক অবিচ্ছিন্ন না পুরোপুরি অবিচ্ছিন্ন, আমাদের কিন্তু কিছুই উল্লেখ করে দিইনি। তো এইভাবে যদি কিছুই উল্লেখ করে না দেওয়া থাকে তাহলে আমরা যে কোনো একটা ধরে নিতে পারি। তো স্বাভাবিকভাবে যদি আমাদের মানে আংশিক অবিচ্ছিন্ন বা আংশিক বিচ্ছিন্ন এই শব্দ উল্লেখ না থাকে, যদি শুধু অবিচ্ছিন্ন লেখা থাকে তাহলে আমরা ধরে নেব এটা সম্পূর্ণ অবিচ্ছিন্ন। আর সম্পূর্ণ অবিচ্ছিন্ন হলে সূত্র কি, টি ইজ ইকুয়াল টু এল বাই 35। আচ্ছা, আমরা এখন দেখি যে টি ইজ ইকুয়াল টু এল বাই 35। আচ্ছা, এখন এল কোনটা? আচ্ছা, আমরা সবসময় মনে রাখবো এই ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যে মানে এল এর মানটা হবে এই প্রস্থের এই মানটা, কারণ আমরা এখানে প্রস্থ বরাবর মেইন রড ব্যবহার করে থাকি, তাই না? তো এখানে ডাব্লিউএসডি পদ্ধতিতে ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে যদি এইভাবে দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা দেওয়া থাকে তো আমরা এখানে প্রস্থের মানটা ধরবো এল, ঠিক আছে? তো স্ল্যাবের স্প্যান যেটা, তো সার ছিল আমাদের তো এই সাইডটা ছিল আমাদের প্রস্থের মান, এই জন্য এই সাইডটা ছিল আমাদের মিটারে, তো 100 দ্বারা গুণ করে সেন্টিমিটার করলাম, তাহলে এইখানে মান আসলো 11.5 সেন্টিমিটার। এবার আসে আনুমানিক পুরুত্ব, টি ইজ ইকুয়াল টু, এখানে কি বলছিল যে আমাদের আনুমানিক পুরুত্বের এখানে টি ইজ ইকুয়াল টু 0.033 এল থেকে 0.04 এল সেন্টিমিটার ধরা হয়, এই যে এইখানে এই মানটা। তো এইখানে আমরা 0.033 এল ধরতে পারি। তো এখানে দেখি যে আমাদের এখানে ধরা হয়েছে টি ইজ ইকুয়াল টু 0.033। আচ্ছা, এল এর মান 4 মিটার ছিল, আমরা 100 দ্বারা গুণ করে 400 সেন্টিমিটার করছি, তো গুণ করলে মান আসলো 13.5। এখন এসিআই কোড অনুযায়ী একটা আনুমানিক একটা হলো 11.5, একটা হলো 13.5 সেন্টিমিটার। এখন দুইটা মানের মধ্যে থেকে বড় যেটা সেটা হলো আমাদের স্ল্যাবের পুরুত্ব টি হবে। তো স্ল্যাবের পুরুত্ব টি ইজ ইকুয়াল টু 13.5 সেন্টিমিটার। আচ্ছা, এখন আসি এইখানে 13.2 ছিল, আমরা 13.5 লিখলাম। একটা জিনিস মনে রাখবো, আমরা সংখ্যা এবং পুরুত্ব এইগুলার ক্ষেত্রে আমাদের যে ফ্র্যাকশন থাকে সেটা বাড়াইতে হয়, আর যখন স্পেসিং বা ব্যবধান হয় তখন কমাইতে হয়। তার মানে এটা কি পুরুত্বর ক্ষেত্রে 13.2, এই জন্য বাড়িয়ে আমরা 13.5 করেছি। কিন্তু যদি এটা স্পেসিং বা ব্যবধান হতো 13.2 হতো তাহলে আমরা এই মানটা লিখতাম 13। আচ্ছা, এগুলো আমরা আরও বিস্তারিত সামনে আলোচনা করতে পারি, তো এইটুকু আশা করি বুঝতে কারো সমস্যা নাই। আচ্ছা, এখন এখানে লাইভ লোডটা বলে দিয়েছে 450 কেজি পার বর্গ মিটার, তার মানে এখানে স্ল্যাবের নিজস্ব ওজন সহ এই শব্দ উল্লেখ নাই, তার মানে আমাদের স্ল্যাবের নিজস্ব ওজনটা নির্ণয় করতে হবে। তাহলে স্ল্যাবের নিজস্ব ওজন বলতে এখানে কি বোঝাচ্ছে, যে 1 মিটার দৈর্ঘ্য হলে 1 মিটার প্রস্থ, আর এটা কি পুরুত্বটা লাগবে, পুরুত্ব আমাদের 13.5 সেন্টিমিটার, তাহলে 13.5কে আমরা ভাগ করবো 100 দ্বারা। তো বিষয়টা এমন, এখানে যদি একটু খেয়াল করি তো আমরা এই বিষয়টা খুব সহজে বুঝতে পারবো যে স্ল্যাবের নিজস্ব ওজন 1 ইন্টু 13.5 ডিভাইডেড বাই 100, 13.5 কিসে ছিল সেন্টিমিটার, 100 দ্বারা ভাগ করে আমরা মিটার করলাম, ইন্টু 2400 আমাদের কি একক ওজন, আর সিসির একক ওজন, 2400 গুণ করে এখানে একটা মান পেলাম স্ল্যাবের নিজস্ব ওজন। এবার আসি লাইভ লোড 450 আমাদের দেওয়া আছে, তো এই দুইটা গুণ করলে আমরা প্রতি মিটারে তার মানে ওমেগার মান পেলাম 774। তাহলে আমাদের মোট লোড লাগবে, মোট লোড কত ডাব্লু। আচ্ছা, মোট লোড ডাব্লু ইজ ইকুয়াল টু ওমেগা এল, ওমেগা হলো 1 মিটারের লোড,
আচ্ছা, ইন্টু এলটা কি? এলটা হলো আমাদের দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত দেওয়া আছে? 4 মিটার। তাহলে 4 দ্বারা গুণ করলে আমাদের এখানে ডাব্লুর মানটা পেয়ে গেলাম, মোট লোড। আচ্ছা, ধাপ 2 কি বলছিলাম? যে সর্বোচ্চ শিয়ার ফোর্স ডিজাইন করার ক্ষেত্রে লাগে। আর প্রধান লোহা বা বিতরণী লোহা আমাদের এখানে চেয়েছে যেমন প্রধান লোহা ও বিতরণী লোহা, এই যে এখানে চেয়েছে প্রধান লোহা ও বিতরণী লোহার পরিমাণ, তার মানে ধাপ 2 এর সর্বোচ্চ শিয়ার ফোর্স আমাদের কাজে লাগবে না, ওইটা বাদ। আচ্ছা, ধাপ 2 আমরা নিয়ে চলে আসলাম সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। যেহেতু এটা সম্পূর্ণ অবিচ্ছিন্ন স্ল্যাব, তাহলে সম্পূর্ণ অবিচ্ছিন্ন স্ল্যাবের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নির্ণয়ের সূত্র WL/12। আচ্ছা, মান বসাইলাম। আচ্ছা, বসানোর পরে এইখানে আচ্ছা ডাব্লু হলো আমাদের কি? এই যে মোট লোড 3096, তো 3096 ইন্টু এল হলো স্প্যান দৈর্ঘ্য, তাহলে এল এর মান হলো 4, এখানে মান আসলো কেজি ইন্টু মিটার, 1032 কেজি ইন্টু মিটার। এটা কি? এটা আসলো কেজি মিটার। আচ্ছা, আমরা কেজি সেন্টিমিটার করতে চাইলে শুধু এটার সাথে আমরা 100 গুণ করব, তাহলে 100 গুণ করে কেজি সেন্টিমিটার করেছি। আচ্ছা, ধাপ 3 হলো স্ল্যাবের গভীরতা নির্ণয়। আচ্ছা, কার্যকরী গভীরতা নির্ণয় সূত্র D=√m/r/b। এম কি? সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, এই যে এইটা 103200 মানটা লিখে দিলাম। আর নির্ণয় সূত্র হাফ অফ এফসি জে কে। আচ্ছা, কে নির্ণয় সূত্র কি? n/n+fs/fc। এন হলো মডুলার রেশিও, 10 মান আমাদের 10 দেওয়া আছে। এফএস মান দেওয়া আছে আমাদের কত? 1400। আচ্ছা, এফসি কত দেওয়া আছে? 94। তাহলে এই যে মানগুলো বসিয়ে দিলে এখানে কে এর একটা মান পেয়ে গেলাম, জে = 1 - k/3। আচ্ছা, কে এর মান কত আমাদের? 0.402, তাহলে 1 - 0.402 ডিভাইডেড বাই 3, এখানে জে এর মান পেয়ে গেলাম। তাহলে কে আর জে এর মান কোথায় বসিয়ে দেবো? যে আর এর এখানে হাফ অফ এফসির মান 94, আর হলো জে এর মান 0.866, আর কে এর মান 0.402। তাহলে এখানে একটা আর এর মান পেলাম। তাহলে এই আর এর মানটা কোন জায়গায় বসিয়ে দেবো? এইখানে। তাহলে আর বি এর মান বলেছি সবসময় কত? 100। আচ্ছা, এখন তাহলে কার্যকরী গভীরতা আমরা কত পেয়ে গেলাম? 7.94 সেন্টিমিটার পেয়ে গেলাম। আচ্ছা, এখন বলছি যে 12 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করলে প্লাস মুক্ত কভারিং 2 সেন্টিমিটার হলে মোট গভীরতা। তাহলে টি ইজ ইকুয়াল টু এই যে এখানে যেটা বলছিলাম যে মোট গভীরতা, তাহলে কার্যকরী গভীরতার সাথে রোডের ডায়া/2 যোগ হবে প্লাস মুক্ত কভারিংটা যোগ হবে। তাহলে আমাদের এখানে কত আছে? আমাদের এখানে আছে কার্যকরী গভীরতা 7.94, এখন রোডের ডায়া/2, তার মানে 12 মিলি রড, তার মানে সেন্টিমিটার নিলে 1.2 সেন্টিমিটার ডিভাইড বাই 2 প্লাস 2 হলো মুক্ত কভারিং। তাহলে মানটা আসলো কত? 10.54 সেন্টিমিটার। এটা কিসের মান? টি বা বড় হাতের ডি এর মান। তো এই মানটা দেখতে হবে যে আমরা এই যে স্ল্যাবের পুরুত্ব যেটা ধরছিলাম প্রথমে, এই যে এখানে স্ল্যাবের পুরুত্ব ধরে নিয়েছিলাম 13.5, এইটা থেকে ছোট আছে কিনা, এইটা থেকে কখনোই বড় হবে না। এটা থেকে যদি বড় হয়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের মানে এখানে কি ফেল করবে, তাহলে আমাদের প্রথম থেকে আবার আসতে হবে এবং এই পুরুত্বটা বাড়াই নিতে হবে। যদি এইখানের এই মোট গভীরতাটা, এইখানের যে মোট গভীরতাটা আছে আমাদের, এই মোট গভীরতাটা যদি যে পুরুত্ব ধরে আমরা কাজ করেছি সেটা থেকে যদি বড় হয়ে যায়, আর যদি ছোট থাকে তার মানে কি ঠিক আছে। আচ্ছা, এখন প্রকৃত কার্যকরী গভীরতাটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রকৃত কার্যকরী গভীরতা বলতে কি বোঝাচ্ছে? এখন প্রকৃত কার্যকরী গভীরতা বলতে বোঝাচ্ছে হলো যে এই যে স্ল্যাব, এটা মনে করি একটা স্ল্যাব, এটা মনে করি একটা স্ল্যাব। তো এখন এই যে আমরা গভীরতাটা নির্ণয় করলাম, যে মোট গভীরতা, এইটা মূলত চেক করার জন্য নির্ণয় করলাম যে আসলে আমাদের যে গভীরতাটা ধরে আমরা অঙ্ক করলাম, এইখানে আমাদের যে লোড আসবে, যে ডিজাইন লোড আসছে, সেই ডিজাইন লোডে ওই গভীরতায় স্ল্যাবটা টিকে থাকবে, মানে ওই লোডে স্ল্যাবটা টিকে থাকবে কিনা সেটা হলো চেক করলাম। হ্যাঁ, তো এখন আমাদের যে মোট মানে স্ল্যাবের পুরুত্ব, স্ল্যাবের যে পুরুত্বটা আমরা ধরে নিয়েছি 13.5 সেন্টিমিটার, এই যে প্রথমে 13.5 সেন্টিমিটার স্ল্যাবের পুরুত্ব ধরে নিয়েছি। তো স্ল্যাবের পুরুত্ব 13.5 সেন্টিমিটার ধরলে আমাদের কার্যকরী গভীরতাটা কত হয় সেইটাই হবে আমাদের প্রকৃত কার্যকরী গভীরতা। তার মানে যদি আমি আরেকটু চিত্রের মাধ্যমে বোঝাই, তো এটা হলো আমাদের মনে করি স্ল্যাব। তো এই বলছি যে স্ল্যাবের পুরুত্ব আমরা ধরে নিয়েছি 13.5, তার মানে স্ল্যাবের উপর থেকে নিচ পর্যন্ত এইটা হলো 13.5 সেন্টিমিটার। আচ্ছা, এখন প্রকৃত কার্যকরী গভীরতা বলতে বোঝাচ্ছি যে এইখানে যে রডটা ব্যবহার করা হবে স্ল্যাবের একদম উপর থেকে রোডের কেন্দ্র পর্যন্ত কতটুকু হবে সেটা। তাহলে আমরা কার্যকরী গভীরতা ডি সমান কি লিখতে পারি? যে ডি সমান হলো মোট গভীরতা, তার মানে 13.5 মাইনাস কি হবে? এইখান রোডের নিচ থেকে একদম স্ল্যাবের নিচ পর্যন্ত, এটাকে কি বলা হয়? মুক্ত কভারিং। এটা হলো মুক্ত কভারিং।
আচ্ছা এটা হলো মুক্ত কভারিং। আচ্ছা মাইনাস মাইনাস কতটুকু করতে হবে? এই ডির মধ্যে রোডের ডায়া বাই অর্ধেক তো আছে, রোডের ডায়া অর্ধেক ডির মধ্যে আছে, তাহলে বাকি অর্ধেক নিচেই রয়েছে। তার মানে আরও মাইনাস হবে কি, রোডের ডায়া ডিভাইডেড বাই 2, রোডের ডায়া ডিভাইডেড বাই 2, তাহলে আমরা 13.5। তাহলে মুক্ত কভারিং হলো 2 আর রোডের ডায়া যেহেতু 12 মিলি রড, তার মানে 1.2 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2। তাহলে এই প্রকৃত কার্যকরী গভীরতাটা আমাদের আসবে কোথা থেকে? এই যে 13.5 সেন্টিমিটার মোট যে স্ল্যাবের পুরুত্ব ধরে আমরা ম্যাথটা শুরু করছিলাম, ওইখান থেকে মাইনাস করতে হবে কি, মুক্ত কভারিং আর রোডের ডায়া বাই 2। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা এবার ধাপ 4 আছে কি, টান রোডের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে এখানে টান রোডের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, এস ইজ ইকুয়াল টু এম বাই এফ এস জেডি। এম হলো ওই ধাপ 2 থেকে আমাদের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের মান আসবে 103200। আচ্ছা এফ এস এর মান 1400 দেওয়া আছে, জের মান আমরা নির্ণয় করেছি